সো গুড ইভিনিং এভরিওয়ান। পাথ টু জিআরএফের লার্নিং প্ল্যাটফর্মে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো আমরা ক্লাইমেটোলজি পোর্শনের অনেকগুলো ক্লাস করলাম এতদিন ধরে। তো বিভিন্ন টপিক আমরা কভার করেছি, স্পেসিফিক্যালি মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো আমরা কভার করার চেষ্টা করেছি। তো ক্লাইমেটোলজি পোর্শনস তোমরা যদি সিলেবাসটা একটুখানি দেখো, দেখবে অলমোস্ট আমরা কমপ্লিট করে ফেলেছি সিলেবাস। ম্যাক্সিমাম পোর্শন আমাদের সিলেবাসের কভার হয়ে গেছে। তো আজকে আমরা জাস্ট একটা কুইক রিভিশনের জন্য আমরা কিছু এমসিকিউ টাইপ নিয়ে এসেছি, যেটার মাধ্যমে আমাদের কুইক রিভিশনটাও হয়ে যাবে, ইভেন আমাদের একটা এমসিকিউ প্র্যাকটিস সেটাও আমাদের হয়ে যাবে। তো আজকের ক্লাসটা মেনলি আমাদের কোনো কনসেপচুয়াল জায়গা থেকে নয়, মেনলি আমাদের এমসিকিউর ওপর বেস করে আমাদের আজকের ক্লাসটা চলতে থাকবে, ঠিক আছে? তো আজকের ক্লাসে অনেকগুলো এমসিকিউ আছে, তো ওয়ান বাই ওয়ান আমরা সলভ করার চেষ্টা করব। তো ফার্স্ট এমসিকিউতে যাব, কিন্তু তার আগে একটা ইম্পর্টেন্ট নিউজ তোমাদের জন্য দেওয়ার আছে, যেটা হচ্ছে আমাদের পাথ টু জিআরএফের প্ল্যাটফর্মে এই মুহূর্তে বেশ কিছু অফার চলছে, যার মধ্যে এটা একটা অফার, খুব এক্সাইটিং একটা অফার, যেটা হচ্ছে যারা পাথ টু জিআরএফে পেপার 2 হিসেবে যাদের জিওগ্রাফি আছে, যারা পেড ব্যাচ এই মুহূর্তে নিতে চাইছো, তাদের জন্য যে কোর্স ফিসটা নিয়ার অ্যাবাউট 10,000 ছিল, সেই কোর্স ফিস এখন চলে এসেছে 6,999-এ। তো এটা একটা সুবর্ণ সুযোগ বলতে পারো যারা পেড ব্যাচ নেওয়ার প্ল্যান করছিলে। তো একদমই রাইট টাইম আমি বলতে পারবো। এই পেড ব্যাচে তোমরা কি পেয়ে যাচ্ছ? 100+ লাইভ ইন্টারেক্টিভ ক্লাস, ডিজিটাল লার্নিং অ্যাপে অ্যাক্সেস পেয়ে যাচ্ছ, পিওআইকিউ বেসড স্টাডি মেটেরিয়ালস পেয়ে যাচ্ছ, ক্লাস রেকর্ডিং ও আনলিমিটেড ভিউজ পেয়ে যাচ্ছ, আনলিমিটেড কুইজ পেয়ে যাচ্ছ, তার সঙ্গে পাচ্ছ বেশ কিছু মক টেস্ট, ঠিক আছে? তো এত কিছু পেয়ে যাচ্ছ শুধুমাত্র কিসের বিনিময়ে? 6,999, ঠিক আছে? প্রাইসটা কিন্তু খুবই কম। এই প্রাইসে এত ভালো কোর্স কিন্তু পাওয়া যায় না। তো এনরোল করার জন্য নিচে দেওয়া ফোন নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। 6,999 প্রাইসটা যদি ইনিশিয়ালি খুব হাই মনে হয়, তাহলে তোমরা ইনস্টলমেন্টের মাধ্যমেও কিন্তু কোর্সটাকে অ্যাভেল করতে পারো, ঠিক আছে? তো এটাই ছিল আজকের মেন নিউজ। তো চলো আমরা এবার ক্লাসে চলে যাই। বেশ কিছু কোশ্চেন্স আমি বললাম প্রথমেই যে বেশ কিছু কোশ্চেন্স আমরা প্র্যাকটিস করবো আজকে। তো মেনলি কোশ্চেন্সগুলো যেগুলো থাকবে সবকটাই কিন্তু ক্লাইমেটোলজির ওপরে বেস করি, ঠিক আছে? তো ফার্স্ট কোশ্চেন্স দেখে নাও। The thermal wind relationship in the mid-latitude atmosphere explain the vertical variation of which of the following? A geostrophic wind due to friction, geostrophic wind due to horizontal temperature gradient, gradient wind due to curvature effect, surface wind due to pressure gradient. তো এখানে মেনলি কি অ্যান্সার হওয়া উচিত? The thermal wind relationship in the mid-latitude atmosphere explain the vertical variation of which of the following? ভার্টিক্যাল ভ্যারিয়েশনের কথা বলছে, ঠিক আছে? তো ভার্টিক্যাল ভ্যারিয়েশন যদি আমাদের এখানে বলে থাকে, তাহলে মেনলি এটা অপশন বি রাইট অ্যান্সার হবে, ঠিক আছে? অপশন বি আমাদের রাইট অ্যান্সার। তো এক্সপ্লেনেশন যদি আমরা দেখি, তাহলে কি হবে? থার্মাল উইন্ড রিপ্রেজেন্টস দ্য ভার্টিক্যাল শেয়ার অফ জিওস্ট্রপিক উইন্ড, ঠিক আছে? আমরা এটা জানি, ভার্টিক্যাল শেয়ার অ্যারাইজিং ফ্রম হরাইজন্টাল টেম্পারেচার গ্রেডিয়েন্ট ইন দ্য ব্যারোক্লিনিক অ্যাটমসফিয়ার, ঠিক আছে? তো ফার্স্ট কোশ্চেন আমাদের অপশন বি রাইট অ্যান্সার। নেক্সট হচ্ছে অ্যাসারশন রিজনের উপর বেস করে কোশ্চেন্সটা আছে। দেখো, সাবট্রপিক্যাল হাই প্রেসার বেল্ট আর ক্যারেক্টারাইজড বাই ক্লিয়ার স্কাই অ্যান্ড এরিড ক্লাইমেট। রিজন হচ্ছে ডিসেন্ডিং এয়ার আন্ডারগোজ অ্যাডিয়াবেটিক ওয়ার্মিং, রিডিউসিং রিলেটিভ হিউমিডিটি। তো দেখো, দুটো কি ঠিক মনে হচ্ছে? আর একটাকে কি এক্সপ্লেন করছে? অ্যাসারশন রিজনের কোশ্চেন্সগুলো অ্যান্সার করার সময় মেন জিনিসটা খেয়াল রাখবে, সেটা হচ্ছে যে এক্সপ্লেনেশনটা ঠিক কিনা, ঠিক আছে? এক্সপ্লেনেশন যেটা দেওয়া হচ্ছে সেটা কি আদৌ এক্সপ্লেন করছে? তো এক্ষেত্রে দেখো,
যদি আমরা দেখি সাবট্রপিক্যাল হাই প্রেসার বেল্ট আর ক্যারেক্টারাইজড বাই ক্লিয়ার স্কাই অ্যান্ড এরিড ক্লাইমেট, এটা কিন্তু ঠিক। কারণ হচ্ছে সাবট্রপিক্যাল হাই প্রেসার বেল্ট যেটা আমরা দেখি যেখানে হাই প্রেসার যে জায়গায় থাকে সেখানে মেনলি এয়ার ডিসেন্ড করে। তো এয়ার ডিসেন্ড হলে সেই জায়গায় কি কোনো ক্লাউড ফর্মেশন হবে না, ঠিক আছে। তো ক্লাউড ফর্মেশন হবে না, কারণটা কি, ডিসেন্ডিং এয়ার আন্ডারগোজ অ্যাডিয়াবেটিক ওয়ার্মিং, ঠিক আছে। অ্যাডিয়াবেটিক ওয়ার্মিং হয় এখানে, অ্যাডিয়াবেটিক কুলিং হলে তবে কিন্তু কন্ডেনসেশন হয়। আর যদি অ্যাডিয়াবেটিক ওয়ার্মিং হয় তাহলে কিন্তু কন্ডেনসেশনের কোনো গল্পই নেই। তাহলে রিডিউসিং রিলেটিভ হিউমিডিটি, এটাও ঠিক। যত নিচে যাচ্ছে টেম্পারেচার বাড়তে থাকছে, কিন্তু অ্যাটমসফিয়ারের মধ্যে যে ময়েশ্চার কন্টেন্ট সেটা তো আর বাড়ছে না। তার মানে টেম্পারেচার যত বাড়বে তার মধ্যে ময়েশ্চার কন্টেন্ট যদি কনস্ট্যান্ট থাকে, তার মানে কি রিলেটিভ হিউমিডিটি আমার রিডিউস হবে, ঠিক আছে। তো রিজনটাও ঠিক, অ্যাসারশনটাও ঠিক, আর একটাকে অবশ্যই এক্সপ্লেন করছে। তো অপশন এ রাইট অ্যান্সার হয়ে যাবে। এ অ্যান্ড আর ট্রু, আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন। অপশন এ রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন্সটা পড়ো। কি দেওয়া আছে, হুইচ অফ দ্য ফলোয়িং কম্বিনেশন কারেক্টলি এক্সপ্লেন অ্যাবসলিউট ইনস্টেবিলিটি ইন দ্য ট্রপোস্ফিয়ার। আমি কিন্তু এই ক্লাসটা কিন্তু খুব ভালো করে বুঝিয়েছিলাম। অ্যাবসলিউট ইনস্টেবিলিটি, কন্ডিশনাল ইনস্টেবিলিটি, কোন জায়গায় কি হয়, অ্যাডিয়াবেটিক ল্যাব স্টেট বা ড্রাই অ্যাডিয়াবেটিক, ময়েস্ট অ্যাডিয়াবেটিক, সমস্ত কিছু কিন্তু পড়িয়েছিলাম। একটুখানি মেমোরাইজ করে অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করো। তো এখানে দেখো এনভায়রনমেন্টাল ল্যাব স্টেট লেস দ্যান ড্রাই অ্যাডিয়াবেটিক ল্যাব স্টেট, এনভায়রনমেন্টাল ল্যাব স্টেট ইজ ইকুয়াল টু স্যাচুরেটেড অ্যাডিয়াবেটিক ল্যাব স্টেট, এনভায়রনমেন্টাল ল্যাব স্টেট গ্রেটার দ্যান ড্রাই অ্যাডিয়াবেটিক ল্যাব স্টেট, ঠিক আছে। তো যখন অ্যাবসলিউট ইনস্টেবিলিটি কন্ডিশন থাকবে তখন কিন্তু আমার এই কন্ডিশনটাকে এক্সপ্লেন করবে, ঠিক আছে। তো এই কন্ডিশনসটা হলে তবেই কিন্তু আমার অ্যাবসলিউট ইনস্টেবিলিটি কন্ডিশন তৈরি হবে। তো অপশন সি আমার রাইট অ্যান্সার হবে, ঠিক আছে। Absolute instability occurs when environmental lab state exceeds dry adiabatic lab state. বোঝা গেল ব্যাপারটা? মানে কি, যদি আমার এনভায়রনমেন্টাল ল্যাব স্টেট ড্রাই অ্যাডিয়াবেটিক ল্যাব স্টেট যদি 6 ডিগ্রি হয় আর যদি এনভায়রনমেন্টাল ল্যাব স্টেট 6.4 ডিগ্রি হয়, তবে এখানটা কি তৈরি হবে, যদি ইএলআর আমার 6.4 ডিগ্রি হয় আর এটা হচ্ছে DALR, এটা যদি আমার 6 ডিগ্রি হয় তাহলে আমার তৈরি হবে কি অ্যাবসলিউট ইনস্টেবিলিটি। নেক্সট একটা ম্যাচিং দেওয়া আছে, তো দেখো ম্যাচিংটা করার যদি চেষ্টা করি, ওয়াকার সার্কুলেশন হচ্ছে প্যাসিফিক, ইকুইটোরিয়াল প্যাসিফিক, ঠিক আছে। স্ট্র্যাটোস্ফেরিক ওজোন রিডিস্ট্রিবিউশন, একম্যান ট্রান্সপোর্ট হচ্ছে আমার ওশন সারফেস ডিপ্লেশন, তো যেটা হচ্ছে 2-1-3-4 হলে অপশন এ রাইট অ্যান্সার হবে। হ্যাঁ, অপশন এ রাইট অ্যান্সার, ঠিক আছে। দেখে নাও আরেকবার ম্যাচিংটা। ওয়াকার সার্কুলেশন হচ্ছে জোন ওভারটার্নিং ওভার ইকুইটোরিয়াল প্যাসিফিক, বেয়ার ডবসন সার্কুলেশন হচ্ছে স্ট্র্যাটোস্ফেরিক ওজোন রিডিস্ট্রিবিউশন, একম্যান ট্রান্সপোর্ট হচ্ছে উইন্ড ড্রাইভেন ওশন সারফেস ডিপ্লেশন, আর রস বিহেভ হচ্ছে বিটা এফেক্ট। নেক্সট কোশ্চেন,
একদম ডিরেক্ট কোশ্চেন আছে নেক্সট কোশ্চেনটা। অ্যারেঞ্জ দ্য ফলোয়িং অ্যাটমসফেরিক লেয়ার্স ইন অ্যাসেন্ডিং অর্ডার অফ টেম্পারেচার ইনক্রিজ। টেম্পারেচার ইনক্রিজ অ্যাসেন্ডিং অর্ডারে। তো এখানে যে অপশনসগুলো দেওয়া আছে তার মধ্যে অপশনস এ রাইট অ্যান্সার হবে, ঠিক আছে। অপশন এ আমাদের রাইট অ্যান্সার। During strong La Nina event, which of the following is most likely observed? Suppressed water circulation, enhanced upwelling of Peru, eastward shift of whirlpool, weak trade winds. তো দেখো, যদি আমরা লা নিনা ইভেন্টকে কনসিডার করি তাহলে লা নিনা ইভেন্টে কি হয়, পেরুতে আমার আপওয়েলিং বেড়ে যায়, ঠিক আছে, যেটা পেরু কোস্ট আমাদের, পেরু কোস্টে আমার আপওয়েলিং বেড়ে যায়, আমার এইদিকে অস্ট্রেলিয়ার কাছে আমার স্ট্রং লো প্রেসার সেল ক্রিয়েট হয়, ঠিক আছে। তো যেটা হচ্ছে বাকি যে ইস্ট উইক ট্রেড উইন্ডস, এটা হচ্ছে আমার এলনিনোর এফেক্ট। ইস্টওয়ার্ড শিফট অফ ওয়ার্মপুল, এটাও এলনিনো। এনহ্যান্স আপওয়েলিং অফ পেরু, এটা অপশন বি রাইট অ্যান্সার, ঠিক আছে। সাবপ্রেসড ওয়াটার সার্কুলেশন, এটাও আমার এলনিনো, ঠিক আছে। অপশন বি আমার রাইট অ্যান্সার। লা নিনা কিন্তু ট্রেড উইন্ডকে সাবপ্রেস করে না, লা নিনা ট্রেড উইন্ডকে আরো স্ট্রঙ্গার করে দেয়। অপশন লাস্ট 7 নম্বর কোশ্চেন দেখো। Celsius Clapeyron equation implies that saturation vapor pressure increase approximately কত পার্সেন্ট পার ডিগ্রি সেন্টিগ্রেড। তো এটা অ্যান্সার হবে আমার অপশন সি 7 ডিগ্রি সেন্টিগ্রেড, 7% পার ডিগ্রি সেন্টিগ্রেড। অপশন সি আমার রাইট অ্যান্সার। নেক্সট অ্যাসারশন রিজন আছে আবার। দ্য পোলার ফ্রন্ট জেট ইন্টেন্সিফাই ডিউরিং উইন্টার। পোলার ফ্রন্ট জেট স্ট্রিম উইন্টারের সময় বেশি ইন্টেন্সিফাই হয়, রিজন দেওয়া আছে মেরিডিয়ানাল টেম্পারেচার গ্রেডিয়েন্ট স্ট্রেনদেন ইন উইন্টার। তো দেখো এখানে পোলার জেট স্ট্রিম যেটা আছে, পোলার ফ্রন্ট জেট স্ট্রিম, এটা কিন্তু শীতকালে ইন্টেন্সিফাই, এটা ঠিক কথা। কারণটা কি, মেরিডিয়ানাল টেম্পারেচার গ্রেডিয়েন্ট যেটা হয় সেটা কিন্তু আরও বেশি ঢালু হয়, যার কারণে আমার প্রেসার গ্রেডিয়েন্ট ফোর্সটাও বেশি হয়, ঠিক আছে। এই জন্য আমার পোলার ফ্রন্ট জেট স্ট্রিমটা আরও বেশি ইন্টেন্সিফাই হয়। তো যেটা রিজন দেওয়া আছে সেটা কিন্তু এক্সপ্লেন করছে এ কে। তো অপশন এর আমার রাইট অ্যান্সার হয়ে যাবে। Next, which of the following statements are correct regarding baroclinic instability? Option A হচ্ছে requires strong horizontal temperature gradient, 2 responsible for mid latitude cyclones, occurs in barotropic atmosphere,
are associated with vertical wind shear. তো ব্যারোক্লিনিক ইনস্টেবিলিটি দেখো, ব্যারোক্লিনিক ইনস্টেবিলিটি যদি থাকে তাহলে অকার্স ব্যারোট্রপিক অ্যাটমসফিয়ার, এই টার্মটা কিন্তু ঠিক নয়। ঠিক আছে, অপশন 3 আমার যেটা আছে এটা ঠিক নয়। ব্যারোক্লিনিক ইনস্টেবিলিটিটা ব্যারোক্লিনিক কন্ডিশনেই কিন্তু তৈরি হবে। তো ব্যারোট্রপিক অ্যাটমসফিয়ার এই যে এখানে অপশনসটা আছে এটা ঠিক নয়। তো বাকি যে অপশনসগুলো তিনটেই ঠিক। তো অপশন এ আমার রাইট অ্যান্সার হয়ে যাবে, 1, 2 অ্যান্ড 4। অপশন এ আমার রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন্স দেখো, দ্য প্ল্যানেটারি অ্যালবেডো ইনক্রিজ প্রাইমারিলি ডিউ টু, প্ল্যানেটারি অ্যালবেডো ইনক্রিজ কিসের জন্য হয়? ডিক্রিজ ইন ক্লাউড কভার, ইনক্রিজ ইন আইস অ্যান্ড স্নো কভার, হায়ার CO2 কনসেন্ট্রেশন, স্ট্রঙ্গার গ্রিন হাউস এফেক্ট। তো দেখো ডিক্রিজ ইন ক্লাউড কভার, ক্লাউড কভারের পার্সেন্টেজ যত বেশি থাকবে তত অ্যালবেডো বেশি হবে। ঠিক আছে, তো এখানে ডিক্রিজ যদি হয় এটা অ্যালবেডোকে কিন্তু কমিয়ে দেবে। হায়ার CO2 কনসেন্ট্রেশনে গ্রিন হাউস, যে CO2 যেহেতু একটা গ্রিন হাউস গ্যাস সেজন্য টেম্পারেচার কিন্তু ধরে রাখবে। ঠিক আছে, সে রিলিজ করতে দেবে না। স্ট্রঙ্গার গ্রিন হাউস এফেক্ট এটাও হবে না। ঠিক আছে, তো দুটো কিন্তু একই রিজন। ইনক্রিজ আইস অ্যান্ড স্নো কভার, এটা রাইট অ্যান্সার হবে, অপশন বি আমার রাইট অ্যান্সার। ঠিক আছে, কারণ কি আইস সিট আর স্নো দুটোই জানি আমার গুড রিফ্লেক্টর হিসেবে কাজ করে। ঠিক আছে, যার জন্য আমার অ্যালবেডোর পার্সেন্টেজ আইস আর স্নো কভারে অনেক বেশি হয়। ঠিক আছে, অপশন বি আমার রাইট অ্যান্সার। নেক্সট, ইন এ ব্যারোট্রপিক অ্যাটমসফিয়ার ডেন্সিটি ডিপেন্ডস only on pressure, isotherms intersect isobar, strong vertical wind shear exist, thermal wind is maximum. তো দেখো ব্যারোট্রপিক কন্ডিশনে কিন্তু ডেন্সিটি ডিপেন্ডস অনলি ইন প্রেসার, এটা রাইট অ্যান্সার। ঠিক আছে, আইসোথার্ম ইন্টারসেক্ট আইসোবার এটা কিন্তু ঠিক নয়, এটা প্যারালেলি থাকে। স্ট্রং ভার্টিক্যাল উইন্ড শেয়ার এক্সিস্ট, এটাও ব্যারোক্লিনিক কন্ডিশনের একটা কন্ডিশন। থার্মাল উইন্ড ইজ ম্যাক্সিমাম, এটাও ঠিক নয়। ঠিক আছে, অপশন এ আমার রাইট অ্যান্সার। ঠিক আছে, 11। আবার একটা ম্যাচিং আছে। সার্দার্ন অসিলেশন ইন্ডেক্স, এটা হচ্ছে সার্দার্ন অসিলেশন ভ্যারিয়েবিলিটি। নর্থ আটলান্টিক, এগুলো তো দেখেই অ্যান্সার করা যায়, এগুলো খুব একটা টাফ কিছু নয়। ঠিক আছে, তো অপশনস 2 সেকেন্ড অপশন হচ্ছে আমার রাইট অ্যান্সার। ঠিক আছে, সরি, অপশন এ আমার রাইট অ্যান্সার। ঠিক আছে, অপশন এ আমার রাইট অ্যান্সার। আই ওয়াল রিপ্লেসমেন্ট যেটা আছে, আই ওয়াল রিপ্লেসমেন্ট সাইকেলস আর জেনারেলি অ্যাসোসিয়েটেড উইথ উইক ট্রপিক্যাল ডিপ্রেশন, ম্যাচিওর ইন্টেন্স ট্রপিক্যাল সাইক্লোনস, এক্সট্রা ট্রপিক্যাল সাইক্লোনস, পোলার লোজ। তো আই ওয়াল সাইকেল, যেটা আই ওয়াল রিপ্লেসমেন্ট সাইকেল যেটা আছে, এটা হচ্ছে আমার কিসের কন্ডিশন? একটা আই ওয়ালটা কিসে থাকে? এটা লো প্রেসার, এর বাইরে আই ওয়ালটা ক্রিয়েট হয়। আমরা যদি ভার্টিক্যালি দেখি এরকম ভাবে থাকে, এর মাঝখানটা আমার মোটামুটি কিছু থাকে না সেরকম, এরকম ভাবে ক্লাউড কভার ফর্মেশন হয় দু সাইডে। তো এই জিনিসটা কি? এই আই ওয়ালটা রিপ্লেস হয় এই তলাকার বায়ু দ্বারা। এই দিক থেকে যখন বায়ু ওপর দিক ঘুরতে ঘুরতে উঠবে তখন এই জায়গাটা আই ওয়ালটা রিপ্লেস হবে। ঠিক আছে, তো মেনলি এটা কিসে দেখা যায়? ম্যাচিওর ইন্টেন্স ট্রপিক্যাল সাইক্লোন। ঠিক আছে, অপশন বি আমার রাইট অ্যান্সার। ঠিক আছে, এগুলো সবাই অ্যান্সার করতে পারবে। হুইচ সিকোয়েন্স কারেক্টলি রিপ্রেজেন্টস গ্লোবাল অ্যাটমসফেরিক সার্কুলেশন সেল ফ্রম ইকুয়েটর টু পোল? হ্যাডলি, ফেরেল, পোলার,
ফেরাল, হ্যাডলি, পোলার, পোলার, ফেরাল, হ্যাডলি, হ্যাডলি, পোলার, ফেরাল। এখানে দেখো ইকুয়েটর টু পোল দেওয়া আছে। তো ইকুয়েটর টু পোল হলে প্রথম আসে আমার কোন সেল? প্রথম আসবে আমার ইকুয়েটরের যে পাশে, এটা যদি ইকুয়েটর হয় আমার ইকুয়েটরের এই জায়গাটা, এটা হচ্ছে হ্যাডলি সেল। এরপর হচ্ছে আমার ফেরাল সেল। এর নিচে আমার একদম পোল পর্যন্ত আমার হচ্ছে পোলার সেল। তো হ্যাডলি, ফেরাল অ্যান্ড পোলার, অপশন এ রাইট অ্যান্সার। ঠিক আছে, অপশন এ রাইট অ্যান্সার, হ্যাডলি, ফেরাল অ্যান্ড পোলার। আবার একটা অ্যাসার্শন রিজন দেখে নাও। আর্কটিক অ্যাম্প্লিফিকেশন এক্সিটস গ্লোবাল মিন ওয়ার্মিং। রিজন দেওয়া আছে আইস অ্যালবেডো ফিডব্যাক এনহ্যান্স পোলার এনার্জি অ্যাবজর্পশন। তো আর্কটিক অ্যাম্প্লিফিকেশন এক্সিটস গ্লোবাল মিন ওয়ার্মিং, এটা ঠিক। আইস অ্যালবেডো ফিডব্যাক এনহ্যান্স পোলার এনার্জি অ্যাবজর্পশন, এটাও ঠিক। অপশন এ হবে রাইট অ্যান্সার আমার। ঠিক আছে, নেক্সট হচ্ছে দ্য অ্যাটমসফেরিক উইন্ডো প্রাইমারিলি অ্যালাউ টেরেস্ট্রিয়াল রেডিয়েশন টু escape between 0.3 to 0.7, 4 to 8, 8 to 12, 15 to 12. তো অ্যাটমসফেরিক উইন্ডো আমরা জানি, অপশন সি রাইট অ্যান্সার, 8 to 12। নেক্সট হচ্ছে হুইচ ফ্যাক্টর ইজ মোস্ট ক্রিটিক্যাল ফর ট্রপিক্যাল সাইক্লোন জেনেসিস। কি আছে? স্ট্রং ভার্টিক্যাল উইন্ড শেয়ার, সি সারফেস টেম্পারেচার অ্যাবভ 26.5 ডিগ্রি সেন্টিগ্রেড, হাই ল্যাটিটিউড কোরিয়ালিস ফোর্স, স্ট্রং পোলার ফ্রন্ট। তো এখানে দেখো অপশন বি আমার রাইট অ্যান্সার হবে, সি সারফেস টেম্পারেচার অ্যাবাভ 26.5 ডিগ্রি। এটা ডিফারেন্ট জায়গায় ডিফারেন্ট পাবে, 27 পাবে কোথাও, কোথাও 26ও পাবো, পেতে পারো। ঠিক আছে, আবার কোথাও 28ও পেতে পারো। তো এটা মোটামুটি 26.5 নিয়ার অ্যাবাউট বা 27 ডিগ্রি সেন্টিগ্রেড হিসাবে আমরা ধরতে পারি। তো অপশন বি আমার রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং প্রসেস কন্ট্রিবিউট মোস্ট টু ল্যাটেন্ট হিট ট্রান্সপোর্ট ইন অ্যাটমসফিয়ার। ফার্স্ট হচ্ছে রেডিয়েশন, সেকেন্ড হচ্ছে কন্ডাকশন, থার্ড হচ্ছে কন্ডেনসেশন অ্যান্ড ইভাপোরেশন, ফোর্থ হচ্ছে অ্যাডভেকশন অফ কোল্ড এয়ার। সো ল্যাটেন্ট হিট ট্রান্সপোর্টটা কিসের মাধ্যমে হয়? ফার্স্ট ইভাপোরেশন, ইভাপোরেশনের মাধ্যমে ল্যাটেন্ট হিটটা আমার ময়েশ্চার কন্টেন্টের মধ্যে স্টোর হয়, দেন সেটা কন্ডেনসেশনের মাধ্যমে সেটা এয়ারে বা আপার এয়ারে ট্রান্সপোর্ট হয়। ঠিক আছে, তো মেনলি কন্ডেনসেশন অ্যান্ড ইভাপোরেশন এর মাধ্যমে ল্যাটেন্ট হিটটা ট্রান্সপোর্ট হয়। ঠিক আছে, তো অপশন সি আমার রাইট অ্যান্সার। নেক্সট হচ্ছে সাডেন স্ট্র্যাটোস্ফেরিক ওয়ার্মিং ইভেন্ট উইকেন সাবট্রপিক্যাল হাই পোলার ভর্টেক্স, সি হচ্ছে ট্রেড উইন্ডস আর ITCZ।
তো পোলার ভর্টেক্স এখানে রাইট অ্যান্সার হবে। পোলার ভর্টেক্স জিনিসটা অনেকে জানো অনেকে জানো না। তো মেনলি শীতকালের টাইমে যখন পোলার রিজিয়নে মেনলি উইন্টার টাইম, সারা বছর তো অলমোস্ট 6 মান্থস তোমার সেখানে নাইট চলে, সেই টাইমটায় পোলার রিজিয়নের একটা কিছু কিছু টাইম ভর্টিসিটি ক্রিয়েট হয়, যার ফলে এটা আপার স্ট্র্যাটোস্ফেরিক পর্যন্ত আমার এর ডিস্ট্রিবিউশন থাকতে পারে। ঠিক আছে, তো এই স্ট্র্যাটোস্ফিয়ারের ওয়ার্মিং ইভেন্ট এই পোলার ভর্টেক্সকে আমার কিছুটা উইক করে দেয়। ঠিক আছে, কারণ যখনই ওয়ার্মিং ইভেন্ট হয়ে যাবে তখন কিন্তু আর যে ইনস্টেবল যে কন্ডিশনসটা, ইনস্টেবিলিটিটা সেটা ব্রেক হয়ে যাবে। ঠিক আছে, তো মেনলি এই কারণে আমার পোলার ভর্টেক্সটা আমার উইকেন হয়ে যায়। তো অপশনস বি আমার রাইট অ্যান্সার। ঠিক আছে, তো আমি এই জিনিসটা কিন্তু আরেকবার বলেওছিলাম যে কন্ডিশনাল ইনস্টেবিলিটি বা অ্যাবসলিউট ইনস্টেবিলিটি যেখানেই ক্রিয়েট হবে সেটার এক্সটেনশন আমার মেনলি থাকে স্ট্র্যাটোস্ফিয়ার পর্যন্ত বা ট্রোপোপজ সেই পর্যন্ত, যেখান পর্যন্ত আমার টেম্পারেচার গ্রেডিয়েন্টটা কন্টিনিউয়াসলি ডিক্রিজ করতে থাকবে, মানে টেম্পারেচারটা মেনলি ডিক্রিজ করতে থাকবে। যখনই টেম্পারেচারটা আবার রিভার্স হয়ে যাবে তখন কিন্তু আমার এই যেটা আমার ইনস্টেবল কন্ডিশনটা সেটা কিন্তু ব্রেক হয়ে যায়। ঠিক আছে, যখন রিভার্স হবে তখন কিন্তু ইনস্টেবল কন্ডিশনসটা, ইনস্টেবিলিটিটা থাকবে না। তো এই কারণে পোলার ভর্টেক্সের ক্ষেত্রেও কিন্তু সেম, স্ট্র্যাটোস্ফেরিক ওয়ার্মিং ইভেন্টটা কিন্তু আমার এই ইনস্টেবল কন্ডিশনসটাকে কিন্তু ব্রেক করিয়ে দেয়, যার ফলে আমার আপার যে ভর্টেক্স বা মেনলি ভর্টেক্স হচ্ছে একটা ঘুরতে ঘুরতে বায়ুটা ওপরে ওঠা, তো সেই বায়ুটা কিন্তু আর মানে ফার্দার ওপরে উঠতে পারবে না। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, দ্য ইকুইলিব্রিয়াম টেম্পারেচার অফ আর্থ উইদাউট অ্যাটমসফিয়ার উড বি অ্যাপ্রক্সিমেটলি 15 ডিগ্রি সেন্টিগ্রেড, 0 ডিগ্রি সেন্টিগ্রেড, -5 ডিগ্রি সেন্টিগ্রেড, -18 ডিগ্রি সেন্টিগ্রেড। তো এটা আমি কোথাও দেখিয়েছিলাম, অলরেডি দেখিয়েছি কোনো একটা স্লাইডে, হয়তো 2-3 দিন আগে একটা ক্লাস নিয়েছিলাম, সেখানে কোথাও একটা ছিল। -18 ডিগ্রি সেন্টিগ্রেড হচ্ছে আমার আর্থের অ্যাপ্রক্সিমেটলি টেম্পারেচার হয়ে যাবে। ঠিক আছে, অপশন ডি আমার রাইট অ্যান্সার। ঠিক আছে, কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্টস রিগার্ডিং পোটেন্সিয়াল ভর্টিসিটি। Potential vorticity is conserved for an air parcel under adiabatic and frictionless condition. Next হচ্ছে potential vorticity combines absolute vorticity and static stability. Potential vorticity conservation explain stratosphere troposphere exchange. Potential vorticity is independent of Coriolis parameter. তো দেখো, যে কোনো বায়ু যদি মুভ করে সেটা কিন্তু কোরিওলিস প্যারামিটার থেকে ইন্ডিপেন্ডেন্ট হতে পারে না, কোরিওলিস প্যারামিটার তাকে কিন্তু ইনফ্লুয়েন্স করবেই। ঠিক আছে, তো অপশন 4 বাদ বাকি তিনটে কিন্তু ঠিক, এ 2 3 এ ফার্স্ট সেকেন্ড অ্যান্ড থার্ড তিনটেই ঠিক। ঠিক আছে, অপশন সি রাইট অ্যান্সার। নেক্সট হচ্ছে দ্য অ্যাসার্টস এন্ড রিজন কোশ্চেন্স। ফার্স্ট হচ্ছে দ্য ইন্টারট্রপিক্যাল কনভার্জেন্স জোন ডাজ নট coincide exactly with equator throughout the year. রিজন হচ্ছে দ্য থার্মাল ইকুয়েটর শিফটস ইন রেসপন্স টু সিজনাল মাইগ্রেশন অফ ম্যাক্সিমাম ইনসোলেশন। তো এখানে দেখো যেটা কোশ্চেন্স আছে, ইনফ্যাক্ট ইন্টারটপিক্যাল কনভার্জেন্স জোনস ডাজ নট কোইনসাইড এক্স্যাক্টলি উইথ ইকুয়েটর, এটা আমরা জানি যে এটা ঠিক, কারণ মনসুন উইন্ড পড়ার সময় কিন্তু আমরা এটা অলরেডি পড়েছিলাম যে মেনলি মনসুনটা জেনারেটই হয় আমার এই আইটিসিজেডের শিফটিংয়ের কারণে। তো আইটিসিজেড শিফটিং কেন হয়, তার কারণ হচ্ছে যে থার্মাল যে কন্ডিশনস বা ইনসুলেশন যেটা রিসিভ হয় ম্যাক্সিমাম, তার লোকেশনসটা আমার চেঞ্জ হয় ইন রেসপেক্ট টু অ্যাঙ্গেল অফ সোলার ইনকামিং সোলার রেডিয়েশন। ঠিক আছে,
তার রেসপেক্টে। তো যখন সূর্যের উত্তরায়ণ হয় তখন আইটিসিজেড কিন্তু আমার নর্দার্ন রিজিয়নে মুভ করে যায়। তো এটার কারণে আমার আইটিসিজেড এর শিফটিংটা হয়। তো রিজনটাও ঠিক, অ্যাসারশনটাও ঠিক। আর আরেকটাকে এক্সপ্লেনও করছে, রিজন কিন্তু অ্যাসারশনকে এক্সপ্লেন করছে। তো অপশন এ আমার রাইট আনসার হয়ে যাবে। বোথ এ অ্যান্ড আর ট্রু অ্যান্ড আর এক্সপ্লেন এ। নেক্সট হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং কন্ডিশনস ফেভার দ্য ডেভেলপমেন্ট অফ কন্ডিশনাল ইনস্টেবিলিটি। কন্ডিশনাল ইনস্টেবিলিটি কোন সময় তৈরি হয়? তো এনভায়রনমেন্টাল ল্যাব স্টেট গ্রেটার দ্যান ড্রাই অ্যাডিয়াবেটিক ল্যাব স্টেট, এটা হচ্ছে আমার অ্যাবসোলুট ইনস্টেবিলিটি কন্ডিশন। এনভায়রনমেন্টাল ল্যাব স্টেট লেস দ্যান স্যাচুরেটেড অ্যাডিয়াবেটিক ল্যাব স্টেট। শুধু এটাও নয়, ঠিক আছে, এনভায়রনমেন্টাল ল্যাব স্টেট বিটুইন ড্রাই অ্যাডিয়াবেটিক ল্যাব স্টেট অ্যান্ড স্যাচুরেটেড অ্যাডিয়াবেটিক ল্যাব স্টেট, এটা হচ্ছে পারফেক্ট, ঠিক আছে। কারণ হচ্ছে দেখো, শুধু যদি আমি বলে দিই যদি আমি ধরো এটা হচ্ছে ইএলআর, শুধু যদি আমি বলি যে DALR সরি লেস দেন, DALR আমার লেস দেন, নেক্সট হচ্ছে আমার লেস দেন, তো আমরা যদি বলি শুধু এইটুকু সেটাও যেমন ঠিক নয়, আর যদি আমরা বলি শুধু এইটুকু সেটাও আমার ঠিক নয়। তো আমাদের পুরোটাই বলতে হবে। অপশন সি হচ্ছে পারফেক্ট এক্সপ্লেন করছে। নেক্সট হচ্ছে ম্যাচিং, দেখো ম্যাডেন-জুলিয়ান অসিলেশন, তো দেখে নাও ম্যাচিংটা আমি করে দিলাম। অপশন এ আমার রাইট অ্যান্সার, ঠিক আছে। 2 1 4 3। অপশন এ আমার রাইট অ্যান্সার, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, অ্যারেঞ্জ দ্য ফলোয়িং ইন কারেক্ট অর্ডার অফ ইনক্রিজিং ওয়েভ লেন্থ। আলট্রাভায়োলেট রেডিয়েশন, ভিজিবল রেডিয়েশন, ইনফ্রারেড রেডিয়েশন, মাইক্রোওয়েভ রেডিয়েশন। দেখো এখানে সাজানোর কিছুই নেই, অলরেডি সাজানোই আছে। ফার্স্ট হচ্ছে আলট্রাভায়োলেট, সব থেকে ছোট, দেন হচ্ছে ভিজিবল রেডিয়েশন, দেন তার থেকে বড় ইনফ্রারেড, তার থেকে বড় মাইক্রোওয়েভ। তো অপশন বি আমার রাইট অ্যান্সার হবে, ঠিক আছে। এটা সাজানোই আছে অলরেডি। নেক্সট হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং বেস্ট এক্সপ্লেন দ্য ফরমেশন অফ সাবট্রপিক্যাল ডেজার্ট নিয়ার 30 ডিগ্রি ল্যাটিটিউড। নেক্সট ফার্স্ট হচ্ছে পারসিস্টেন্ট সাইক্লোনিক আপলিফট, যেখানে সাইক্লোনিক আপলিফট হবে সেখানে কিন্তু লো প্রেসার জেনারেট হবে, প্রচুর পরিমাণে ক্লাউড ফর্মেশন হবে, প্রচুর বৃষ্টিপাত হবে, ঠিক আছে। তো এটা হলো না। হাই প্ল্যানেটারি অ্যালবেডো, ঠিক আছে, হাই প্ল্যানেটারি অ্যালবেডো যে কোনো জায়গায় হতেই পারে, তার মানে এটা নয় সেখানে আমার ডেজার্ট ফর্মেশন হবে, এটাও ঠিক নয়। ডিসেন্ডিং ব্রাঞ্চ অফ হ্যাডলি সেল, এটা কিন্তু ঠিক, কারণ যেখানে আমার যে কোনো বায়ু ডিসেন্ডিং হবে সেই জায়গায় কোনো রকম ক্লাউড ফর্মেশন হবে না,
ইভেন কোনো রকম কনডেনসেশনও হবে না, কারণ ময়েশ্চার কন্টেন্ট অ্যাটমসফিয়ারে যদি আমি হিউমিডিটি পার্সপেক্টিভে দেখি সেটা কিন্তু কমতে থাকছে। তো ডিসেন্ডিং ব্রাঞ্চ অফ হ্যাডলি সেলে আমার যেহেতু ক্লাউড ফর্মেশন হবে না, সেজন্য আমার সেখানে কোনো বৃষ্টিপাত হবে না। তো বৃষ্টিপাত না হলে সেটা কি তৈরি করবে? ডেজার্ট। আর স্ট্রং কোরিলিয়াস ফোর্স স্ট্রং সব থেকে বেশি 90 ডিগ্রি বা পোলার রিজিয়নের দিকে সব থেকে বেশি। তো যদি আমরা দেখি পোলার রিজিয়নে কিন্তু সেই অর্থে খুব বেশি পরিমাণে ডেজার্ট আমার নেই, ঠিক আছে। তো অপশন সি আমার রাইট অ্যান্সার হবে, ঠিক আছে। Next question. In the context of global energy balance, sensible heat flux is primarily controlled by temperature gradient between surface and air, greenhouse gas concentration, solar constant, or cloud albedo. কোনটা অ্যান্সার হতে পারে? তো সেন্সিবল হিট ফ্লাক্স যেটা আমরা মেনলি দেখতে পাই সেটা কিন্তু টেম্পারেচার গ্রেডিয়েন্টের কারণেই হয়, ঠিক আছে। তো অপশন এ আমার রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট আর কারেক্ট রিগার্ডিং একম্যান ট্রান্সপোর্ট? ফার্স্ট হচ্ছে নিট ওয়াটার মুভমেন্ট ইন 90 ডিগ্রি টু উইন্ড ডিরেকশন। নেক্সট হচ্ছে ইট রিভার্স ডিরেকশন অ্যাক্রস দ্য ইকুয়েটর। নেক্সট হচ্ছে ইট ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ কোরিলিয়াস ফোর্স। নেক্সট হচ্ছে ইট কন্ট্রিবিউটস টু কোস্টাল আপওয়েলিং। দেখো, ইন্ডিপেন্ডেন্ট টু কোরিলিয়াস ফোর্স এইটা কিন্তু কখনোই ঠিক নয়, কারণ একম্যানস ট্রান্সপোর্ট যেটা হয় বায়ুর ক্ষেত্রে সেটা ফ্রিকশনের কারণে হতে পারে, কিন্তু সেটা কিন্তু কোরিলিয়াস ফোর্স ছাড়া নয়, ঠিক আছে। তো কোরিলিয়াস ফোর্স কিন্তু তার মধ্যে রেসপন্সিবল ফ্যাক্টর। তো 1, 2, 4 এই জিনিসটা কিন্তু আমার ঠিক, বাদ বাকি 3টা আমার কিন্তু ঠিক নয়। অপশন সি আমার রাইট অ্যান্সার। নেক্সট হচ্ছে দ্য প্রাইমারি এনার্জি সোর্স অফ মিড ল্যাটিটিউড ফ্রন্টাল সাইক্লোন ইজ ল্যাটেন্ট হিট অ্যালং হরাইজন্টাল টেম্পারেচার গ্রেডিয়েন্ট, সারফেস হিটিং, আর ওশেনিক ইভাপোরেশন। তো ল্যাটেন্ট হিট যদি আমরা বলি, ল্যাটেন্ট হিটটা হচ্ছে ট্রপিক্যাল সাইক্লোনের সব থেকে বড় এনার্জি সোর্স, ঠিক আছে। আর যদি আমরা ফ্রন্টাল সাইক্লোনের ক্ষেত্রে বলি বা টেম্পারেট সাইক্লোনের ক্ষেত্রে বলি, আমরা কিন্তু টেম্পারেট সাইক্লোনে পড়েছিলাম, সেটার হচ্ছে কি না হরাইজন্টাল টেম্পারেচার গ্রেডিয়েন্ট, ঠিক আছে। খুব শার্প একটা গ্রেডিয়েন্ট থাকলে তবেই কিন্তু আমার ফ্রন্টাল সাইক্লোন কিন্তু তৈরি হবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে রেডিয়েটিভ ফোর্সিং ডিউ টু doubling of CO2 is approximately 1.5 watt per meter square, 2.5 watt per meter square, 3.7 watt per meter square, or 6 watt per meter square. তো এটা মেনলি মেমোরি বেস কোশ্চেন, কোথাও না কোথাও পড়েছিলাম। তো 3.7 ওয়াট পার মিটার স্কোয়ার অ্যান্সারটা আমার ঠিক, ঠিক আছে। নেক্সট হচ্ছে অ্যাসারশন রিজন। Urban heat island intensity is maximum during clear and calm nights. Reason দেওয়া আছে reduced wind prevents turbulent heat dissipation. দেখো, অ্যাসারশন আর রিজন দুটোই কিন্তু ঠিক, আর রিজনটাও কিন্তু এক্সপ্লেন করছে অ্যাসারশনকে, কারণ আরবান হিট আইল্যান্ড ইন্টেন্সিটি যেটা আমার থাকে সেটা হচ্ছে ক্লিয়ার অ্যান্ড কাম নাইটস, এই কন্ডিশনে আমার হিট আইল্যান্ডটা আমার বেশি ফর্ম করে। কারণটা হচ্ছে যে এই টাইমটায় যদি আমার আকাশ পরিষ্কার থাকে আর হচ্ছে আমার কাম নাইটস মানে উইন্ডের যে সার্কুলেশন সেটা যদি কম হয়,
তাহলে আরবান যে হিটটা যেটা আমার তৈরি হচ্ছে সেটা কিন্তু খুব বেশি হরাইজেন্টালি ট্রান্সপোর্ট করতে পারবে না, ঠিক আছে। আর সেটা যদি না হয়, হরাইজেন্টালি ট্রান্সপোর্ট যদি না হয়, তাহলে হিটটা সেই একটা জায়গাতেই আমার কনসিস্টেন্টলি ইনক্রিজ করতে থাকছে। তো যার কারণে আমার আরবান হিট আইল্যান্ডটা ইন্টেন্সিটিটা কিন্তু বেড়ে যাচ্ছে। তো এখানে অপশন এ আমার রাইট অ্যান্সার। Next, which of the following process is most responsible for the formation of cirrus clouds? Convective uplift, orographic lifting, ice crystal deposition at high altitude, frontal condensation at the surface. তো এটা হবে সিরাস ক্লাউড, মেনলি একটা হচ্ছে আইস ক্রিস্টাল ক্লাউড। তো এখানে আইস ক্রিস্টাল ডিপোজিশন অ্যাট হাই অল্টিটিউড, এটা হচ্ছে সব থেকে রাইট অ্যান্সার, ঠিক আছে। নেক্সট হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং কম্বিনেশন বেস্ট রিপ্রেজেন্টস এ পজিটিভ ইন্ডিয়ান ওশেন ডাইপোল ফেজ? ওয়ার্ম ইস্টার্ন ওশেন ডাইপোল, উইক মনসুন। ওয়ার্ম ইস্টার্ন ওশেন ডাইপোল এনহ্যান্স ইস্ট আফ্রিকান রেনফল, কোল্ড ওয়েস্টার্ন ইন্ডিয়ান ওশেন ডাইপোল স্ট্রং ওয়াকার সার্কুলেশন, আর ইউনিফর্ম এসএসটি অ্যাক্রস বেসিন। অপশন বি আমার রাইট অ্যান্সার, ঠিক আছে। Next question, the Ferrel cell is considered thermally indirect because it is driven by tropical convection, it is powered by polar heating, it gains energy from mid-latitude eddies, it has no vertical motion. তো দেখো এটা হচ্ছে অপশন সি আমার রাইট অ্যান্সার, ঠিক আছে। যেটা হয় ফেরাল সেল, যে আপলিফট যেটা হয় ফেরাল সেলের ক্ষেত্রে, উইন্ডের যে আপলিফট সেটা মেনলি হয় ফ্রন্টাল আপলিফট, ঠিক আছে, ফ্রন্টের কারণে, ঠিক আছে। যেটা মিড ল্যাটিটিউড অঞ্চলের যে ফ্রন্ট ক্রিয়েশন হয় সেই ফ্রন্টের আপলিফট হয়। আর এয়ারটা ডিসেন্ড হয় কোথায় না সাবট্রপিক্যাল হাই প্রেসার জোনে, ঠিক আছে। তো এটা মেনলি অপশন সি রাইট অ্যান্সার হবে, ঠিক আছে। 35, which of the following best explain the presence of ozone maximum in the lower stratosphere? First হচ্ছে maximum convection, next হচ্ছে photo dislocation of oxygen by UV radiation, next হচ্ছে surface emission of ozone, next হচ্ছে cooling of troposphere. অপশন বি আমার রাইট অ্যান্সার, ঠিক আছে। নেক্সট হচ্ছে ইন কোপেনস ক্লাইমেটিক ক্লাসিফিকেশনস দ্য বাউন্ডারি বিটুইন এ অ্যান্ড সি ক্লাইমেট ইজ primarily determined by annual precipitation, vegetation cover, mean temperature of coldest month, aridity index. কোপেনস ক্লাইমেট, ঠিক আছে, এখানে থর্নটোয়েট কিন্তু নয়, ঠিক আছে। তো কোপেন ক্লাইমেটিক ক্লাসিফিকেশনসে যেটা মিন টেম্পারেচার অফ কোল্ডেস্ট মান্থস, এটা কিন্তু আমার অ্যান্সার হবে। এ বি সি এইগুলোকে কীভাবে রিপ্রেজেন্ট করতো তখন কোপেনের? মেগা থার্মাল, সি এটা হচ্ছে মেসোথার্মাল,
নেক্সট 37, হুইচ সিকোয়েন্স কারেক্টলি রিপ্রেজেন্ট সাইক্লোন ডেভেলপমেন্ট ইন দ্য নরওয়েন মডেল? ঠিক আছে, নরওয়েন মডেল। অক্লুশন, স্টেশনারি ফন্ট, ওপেন ওয়েব, ডিসিপিটেশন। ডিসিপেশন। তো ফার্স্ট কোনটা হবে? ফার্স্ট হবে স্টেশনারি ফন্ট, কারণ ফার্স্টে ফন্টটা কিন্তু অক্লুশন হবে না, ফার্স্ট হবে স্টেশনারি ফন্ট, দেন হবে ওপেন ওয়েব, তার মধ্যে ওয়েব জেনারেট হবে, দেন হচ্ছে অক্লুশন হবে, দেন হচ্ছে ডিসিপেশন। যেটা হচ্ছে 2, 3, 1, 4। অপশন এ আমার রাইট অ্যান্সার। The greenhouse effect primarily operates because greenhouse gas absorb outgoing long wave radiation. Greenhouse gas increase solar constant. Cloud eliminate infrared radiation. Earth emits only short wave radiation. তো মেনলি কি করে, গ্রিন হাউস গ্যাস অ্যাবজর্ব আউটগোয়িং লং ওয়েভ রেডিয়েশনকে অ্যাবজর্ব করে, ঠিক আছে। তো যার কারণে গ্রিন হাউস মানে মেনলি আর্থের অ্যাটমসফেরিক টেম্পারেচারটা ইনক্রিজ হয়, ঠিক আছে, বা বেশি থাকে। তো অপশন এ আমার রাইট অ্যান্সার। নেক্সট 39, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ মোস্ট ডিরেক্টলি অ্যাসোসিয়েটেড উইথ আর্কটিক অসিলেশন পজিটিভ ফেজ? আর্কটিক অসিলেশনের পজিটিভ ফেজ কোনটা? Weak polar vortex, cold air outbreaks in mid latitudes, weak polar vortex, cold air outbreaks in mid latitudes, strong zonal wind around Arctic, আর collapse of jet stream, ঠিক আছে। তো মেইনলি এটা যেটা হয়, যেটা হচ্ছে আর্কটিক অসিলেশন পজিটিভ ফেজ, যেটা অপশন সি, ঠিক আছে, স্ট্রং জোনাল উইন্ডস অ্যারাউন্ড আর্কটিক। দেখো আজকের লাস্ট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ফিডব্যাক মেকানিজম অ্যাম্প্লিফাইজ গ্লোবাল ওয়ার্মিং? প্ল্যাঙ্ক রেসপন্স, আইস অ্যালবেডো ফিডব্যাক, ইনক্রিজ আউটগোয়িং লং ওয়েভ রেডিয়েশন, অ্যারোসল স্ক্যাটারিং, ঠিক আছে। তো মেনলি দেখো এখানে সব থেকে তোমরা সবাই জানো এই জিনিসটা, আইস অ্যালবেডো ফিডব্যাক, যেটা সব থেকে ফিডব্যাক মেকানিজম যেটা গ্লোবাল ওয়ার্মিংকে অ্যাম্প্লিফাই করে, ঠিক আছে। অপশন বি আমার রাইট অ্যান্সার হবে। তো দেখো অলমোস্ট আমরা 40টা কোশ্চেনের অ্যান্সার এমসিকিউ প্র্যাকটিস করলাম। তো আমি জানি না তোমরা কতটা কি ঠিক করলে বা কতটা কি ভুল করলে, তোমরা নিজেরা জাজ করতে পারবে এই জায়গাটা, যে তোমরা কতটা ঠিক করলে বা কতটা ভুল করলে। তো তার রেসপেক্টে তোমরা তোমাদের প্রিপারেশনের লেভেলটা বুঝতে পারবে। তো এখনই ঘাবড়ানোর কিছু নেই। কোশ্চেন্সগুলো দেখে হয়তো অনেকের ঘাবড়ে যাওয়ার মতো ব্যাপার থাকতে পারে, যে কোশ্চেন্সগুলো হয়তো একটু ডিফিকাল্ট লেভেল ছিল কিছু কিছু কোশ্চেন্স। তো দেখো এগুলো মেনলি আমি ডিফিকাল্ট একটুখানি দিয়েছি কোশ্চেন্সগুলো, যার কারণটা হচ্ছে কি তোমরা যাতে আর একটু পড়াশোনাটা এখন থেকে করতে পারো। একদম এক্সামের আগের মোমেন্টে আমাদের পড়াশোনাটা খুব বেশি করে তো খুব বেশি লাভ হয় না, কারণ একটা এক্সট্রা মেন্টাল বার্ডেন তৈরি হয়। তো পড়াশোনাটা এখন থেকেই আমাদের করতে হবে। আমরা একটা ইউনিট অলমোস্ট শেষ করে ফেলেছি, তো কিছু পার্ট এখনও বাকি আছে, যেগুলো আমি হয়তো নেক্সট কোনো ক্লাসে করিয়ে দেবো, কিন্তু ম্যাক্সিমাম পার্টটাই কিন্তু আমাদের কভার হয়ে গেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যদি এখন এমসিকিউগুলো প্র্যাকটিস করি, দেখা যাবে যে আমরা অলমোস্ট মোস্ট অফ দ্য এমসিকিউ কিন্তু আমরা সলভ করতে পারছি। কিছু কোশ্চেন্স যেগুলো একটুখানি পড়ার বাইরেও ছিল, তো সেগুলোকে আমরা কারেক্টলি হয়তো অ্যান্সার করতে পারিনি। তো সেজন্য আমাদের পড়াশোনাটা সেই জায়গাগুলোর ওপর করতে হবে, যে জায়গাগুলো আমরা কোশ্চেন অ্যান্সারগুলো ঠিকঠাক অ্যান্সার দিতে পারলাম না, ঠিক আছে। তো ক্লাস কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যেটা হচ্ছে তোমাদের যদি ক্লাসগুলো ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে দিও ক্লাসগুলো, আর বন্ধুদের সঙ্গে একটুখানি শেয়ার করে দিও আমাদের ক্লাসগুলো।
প্রত্যেক মঙ্গল বুধ বৃহস্পতি 3 দিন সন্ধ্যে 6:30 থেকে আমাদের জিওগ্রাফির ক্লাস করানো হয় পাত্রজের অ্যাপের প্ল্যাটফর্মে। তো তোমরা আমি সবাইকে রিকোয়েস্ট করবো প্রত্যেক মঙ্গল বুধ বৃহস্পতি 3 দিন সন্ধ্যে 6:30 থেকে আমাদের জিওগ্রাফির যে পেপার 2 ইউসি নেটের পেপার 2 এর যে ক্লাসটা সেটা কিন্তু করো, কারণ খুব স্ট্যান্ডার্ড ক্লাস করানো হয় এখানে, একদম একটা স্ট্যান্ডার্ড স্টাডি মেটেরিয়ালস ফলো করে আমাদের পড়ানো হয়। তো ক্লাসগুলো অবশ্যই তোমাদের প্রিপারেশনে যথেষ্ট হেল্প করবে বলে আমরা আশা রাখি। আর যদি ক্লাসগুলো ভালো লেগে থাকে, ক্লাসগুলো একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করে বন্ধুদেরকেও সুযোগ করে দাও আমাদের ক্লাসগুলো করার জন্য, ঠিক আছে? তো যারা আমাদের ক্লাসগুলো একটু বেশি পছন্দ করছো, আমাদের কাছ থেকে পেড ব্যাচ নিতে চাইছো, তাদের জন্য আমি বলে রাখি যে আমাদের এখানে পেড ব্যাচে এখন এই মুহূর্তে অফার চলছে, যেটা হচ্ছে 6,999-এ তোমরা পেয়ে যাচ্ছ পেড ব্যাচটা টোটাল, যেখানে পাচ্ছ তোমরা 100+ লাইভ ইন্টারাক্টিভ ক্লাস, একদম স্টাডি মেটেরিয়ালস পিওয়াইকিউ বেসড, আর হচ্ছে আমাদের বেশ কিছু কুইজ পেয়ে যাচ্ছ, আনলিমিটেড কুইজ, আনলিমিটেড তোমরা রেকর্ডিং ক্লাস পাচ্ছ আনলিমিটেড ভিউজের সঙ্গে, আমাদের ডিজিটাল লার্নিং অ্যাপে অ্যাক্সেস পেয়ে যাচ্ছ, তার সঙ্গে থাকছে আমাদের বেশ কিছু মক টেস্ট। তো সব কিছুই পেয়ে যাচ্ছে তোমরা কিসের বিনিময়ে? 6,999। তো যে প্রাইসটা তোমরা কিন্তু আবার ইনস্টলমেন্টের মাধ্যমেও দিতে পারো। তো বেশি ফার্দার ডিটেলসের জন্য দেখো নিচে ফোন নাম্বার চলছে, ফোন নাম্বারে কন্ট্যাক্ট করে তোমরা ডিটেলস জেনে নিতে পারো। তো তোমাদের সমস্ত কিছু ফোন নাম্বারে ফোন করলেই সমস্ত কিছু তোমাদের গাইড করে দেওয়া হবে। তো যারা পেড ব্যাচ নিতে চাইছো এই সুযোগটা কিন্তু হাতছাড়া করো না কেউ, কারণ এই অফার কিন্তু আর ফিউচারে আসবে বলে আমার যথেষ্ট সন্দেহ আছে। তো যারা মানে এই অফারটাকে হাতছাড়া করবে তারা কিন্তু ইন ফিউচার হয়তো পস্তাতে পারো। তো খুব বেশি কিছু বলার নেই, আজকের ক্লাসটা এইটুকুই রাখবো, এখানেই শেষ করব। নেক্সট ক্লাসে আমরা অন্য কোনো টপিক বা অন্য কোনো ইউনিট আমরা শুরু করব, ঠিক আছে? ক্লাইমেটোলজি নিয়ে অনেক দিন ক্লাস হলো, নেক্সট ক্লাস হয়তো আমরা অন্য কোনো টপিকের ওপর করব। তো আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণের জন্য পড়াশোনা করতে থাকো, প্রিপারেশন চালিয়ে যাও। আর কিছু বলার নেই, ক্লাসগুলো ভালো লাগলে তোমাদের বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দিও, আর ক্লাসটা ভালো লাগলে একটু লাইক করে দিও, ব্যাস এইটুকুই। চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাস, আজকের মতো এখানেই শেষ করছি।